চোখে চোখ রেখে প্রস্তুত হলো সে। এক ভয়ঙ্কর পরিণতির জন্য দাঁতে দাঁত চেপে অপেক্ষা করে চলল, যা সে এতদিন ধরে চেষ্টা করে চলেছে। আজ সেই মুহূর্ত উপস্থিত। আজ সেই মহেন্দ্রক্ষণ বলা যায়। অপেক্ষা আর কিছুক্ষণের, তারপর সমস্ত মায়াজাল ছিন্ন হয়ে যাবে। আর তারপরই ভেসে আসছে অদ্ভুত এক মন্ত্রোচ্চারণের শব্দ, যেন বাতাসে গম গম করছে সেই শব্দ। জেগে উঠবে কি সেই ভয়ঙ্কর ভয়াবহ অপদেবতা? সবার সমস্ত চেতনাকেই এভাবেই তিলে তিলে গ্রাস করে শক্তিশালী হয়ে উঠবে সেই মূর্তিমান শয়তান? নাকি সে পারবে? হ্যাঁ 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 হ্যাঁ, সে পারবে, পারতেই হবে তাকে। কাছে এগিয়ে আসছে সামনের লোকটি। সামনে এসে এক অদ্ভুত ভয়ঙ্কর হাসি ঠোঁটে ফুটিয়ে তুলল লোকটি। সে প্রস্তুত। লোকটির সামনে নিজেকে সমর্পণ করল সে। লোকটি চোখ বন্ধ করে এক মনে কিছু একটা যেন বিড়বিড় করল। তারপর তার কাছে এগিয়ে এলো। আর ঠিক তখনই ত্রিজিৎ করের কলমে শুনবেন লোলা গল্পের প্রথম পর্ব। গাড়ির কাছের বাইরে এক দৃষ্টিতে তাকিয়েছিল দামিনী। চারিদিক জুড়ে বেশ একটা গা ছমছমে নিস্তব্ধতা। গাড়ির হেডলাইটের আলোয় যতদূর চোখ যায় কেবল সাদা কুহকের আস্তরণ। লম্বা লম্বা শীর্ণকায় পাইন গাছগুলোর মাথা ঠিক কতখানি উঁচুতে গিয়ে যে শেষ হয়েছে এই অন্ধকারে তা বোঝার উপায় নেই। আর কত দূর সূর্য? হাতে সিগারেটে একটা টান দিল দামিনী। গত বছর 41 পেরিয়ে 42-এ পা রেখেছে দামিনী, ওরফে দামিনী সিংহ রায়। যদিও তাকে দেখে তা বোঝার কোনো উপায় নেই। দামিনীর বয়স যেন আটকে গিয়েছে 32-এ। এখনো ঘন্টাখানেকের পথ, কিন্তু টায়ারে কোনো একটা সমস্যা হয়েছে বুঝলে। দেখছি আমি, দাঁড়াও। তুমি গাড়ি থেকে নেমো না। ব্যাগ থেকে টর্চটা বের করে গাড়ি থেকে নেমে পড়ে বছর 30-এর সৌর্য, দামিনীর বর্তমান স্বামী। সৌর্যকে দেখে মৃদু হাসল দামিনী। ছেলেটার বয়স কত অল্প, অথচ দামিনীকে কতখানি যত্ন করে সে। এই ছেলেটার সঙ্গে গত বছর যখন বিয়ের পিঁড়িতে বসেছিল দামিনী, তখন লোকজনের কত কথা, কত চাপা ফিসফাস। অনেকেই বলেছে ওই ছেলে দামিনীর মতো ডিভোর্সি। এক মেয়ের মা এই বুড়িকে বিয়ে করেছে কেবল পয়সার লোভে, দামিনীর নিজের রক্ত জল করে দাঁড় করানো বিশাল ব্যবসার লোভে। দামিনী অবশ্য সেসব কথায় পাত্তা দেয়নি। সৌর্যকে সে নিজে বহুবার পরখ করে দেখেছে। ছেলেটা সত্যি ওকে আর ওর মেয়েকে প্রাণ দিয়ে ভালোবাসে। দামিনীর থেকেও দামিনীর 6 বছরের মেয়ে রঞ্জার সঙ্গে সৌর্যর যেন আরো বেশি বন্ধুত্ব। রঞ্জার কাছে ওর বাপি অর্থাৎ সৌর্য এখন দামিনীর চেয়েও বেশি প্রিয়। দামিনী জিজ্ঞেস করলো একবার, কি বুঝছো, ঠিক হবে? চারিদিকে নিস্তব্ধ অন্ধকারে ওর কণ্ঠস্বর গাছি গাছি ধাক্কা খেয়ে আবারও ফিরে এলো যেন। আরে হ্যাঁ হ্যাঁ, ঠিক হয়ে যাবে। এই ধরো মিনিট 15 মতো লাগবে। ওয়েট, টায়ার ঠিক আছে, ইঞ্জিনটায় মনে হচ্ছে কোনো প্রবলেম। দাঁড়াও তো। সৌর্য এইবার টর্চটা নিয়ে গাড়ির ইঞ্জিনের প্রতি মনোনিবেশ করল। গাড়ির ভেতর বসে থাকতে আর ভালো লাগছিল না দামিনীর। অগত্যা সূক্ষ্ম কারুকার্য করা পশমিনা শালটা গায়ে জড়িয়ে গাড়ি থেকে নেমেই পড়ল সে। দার্জিলিংয়ের এই অফবিট জায়গায় ঘুরতে আসার পরিকল্পনা স্বয়ং সৌর্যর। ব্যবসার চাপে দীর্ঘদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। বিয়ের পর থেকেও
দুজনেই কাজ নিয়ে যাকে বলে একেবারে জিরবার। অগত্যা একটা ছোটখাটো বেরিয়ে আসা না হলেই নয়, তবে চেনা কোথাও যেতে সৌর্যর বড়ই আপত্তি। গিজে মানুষের ভিড় তার অপছন্দের। বহু খোঁজাখুঁজির পর তাই শেষমেশ দার্জিলিংয়ের এই অফবিট জায়গায় ঘুরতে আসার কথা ঠিক করা হয়। তিনচুলে থেকে প্রায় ঘন্টাখানেকের দূরত্বে একটা ছোট্ট রাস্তা ঢুকে গিয়েছে ঘন পাইন অরণ্যের মধ্যে। জায়গাটার নাম লেপচিয়া। এই গভীর জঙ্গলের ভেতর একটা হোমস্টে আছে নাকি, মৌলি হোমস্টে। স্থানীয় লেপচা জনজাতির কিছু মানুষ সেই হোমস্টেটা চালান। ফেসবুকের কোনো এক গ্রুপ থেকে এই অরণ্য আকুলিত হোমস্টের সন্ধান পেয়েছে সৌর্য। সেখানেই যাচ্ছে ওরা দুজন, কিন্তু মাঝপথে এই বিপত্তি। চারিদিকটা একবার তাকাতেই শরীরটা বেশ শিরশির করে উঠল দামিনীর। একই এদিকটা বেশ ঠান্ডা, তার মধ্যে এই তমসা ঘন রাতের সাদা কুয়াশা ঘেরা পাইন বন। জায়গায় শুধু দাঁড়িয়ে থাকলেই সারা শরীরে কেমন যেন এক অস্বস্তি হয়। দামিনী বেশ সতর্ক হয়ে চারপাশটা পরখ করছিল। এদিকে জঙ্গলগুলোয় যে রাতের দিক করে লেপার্ড বেরোয় সে কথা সে ছোটবেলায় শুনেছিল যখন প্রথমবার বাবার সঙ্গে দার্জিলিং আসে। সেই থেকে এই ঘন পাইন গাছের অরণ্য দেখলেই ওর মনের ভেতরটা একটা চোরা আতঙ্ক আঁচড় কাটতে থাকে। হয়ে গেছে, চলো। গাড়ির বনেটটা নামিয়ে দিয়ে সৌর্য চোখ টিপল দামিনীর দিকে। যতই হোক, এককালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার বিদ্যাটা মাঝে মাঝে কাজে লেগে যায়, কি বলো? আর কি কি বিদ্যা জানা আছে তোমার? সৌর্য এবার আচমকাই এগিয়ে এসে দামিনীর হাতটা স্পর্শ করলো আলতো করে। তারপর নীরবে চোখের ইশারায় বুঝিয়ে দিল তার আয়ত্তে থাকা গোপন সমস্ত বিদ্যাগুলো। দামিনীর সারা শরীরে শিহরণ খেলে গেল, যেন ঠিক যেমন শিহরণ ওর শরীরের মধ্যে জেগেছিল আজ থেকে 12 বছর আগে মিহিরের সংস্পর্শে। সৌর্যর গভীর দুটো চোখের ভেতর হারিয়ে যাচ্ছিল দামিনী। আচমকাই একটা প্রচন্ড চিৎকারের শব্দে চারিদিকে নিস্তব্ধতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এক মুহূর্তের জন্য দামিনীর সর্বাঙ্গ কেঁপে উঠল থরথর করে। একটা মেয়ের প্রচন্ড আর্তনাদ ভেসে এলো না? এত রাত্রে এই জঙ্গলের ভেতর কে এমন প্রাণপণ চিৎকার করছে? হ্যাঁ, ওই তো শব্দটা যেন জঙ্গল ভেদ করে ছুটে আসছে ওদের দিকেই, যেন বিভৎস ভয়ঙ্কর কিছু তাড়া করেছে মেয়েটাকে। এই রাতের বেলায় এই গভীর জঙ্গলের ভেতর আচমকাই চিৎকার শুনলে যে কারো হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। দামিনী ভয়ে সৌর্যর হাতটা আঁকড়ে ধরেছে, আর ঠিক তখনই গাড়ির হেডলাইটের আলোয় দেখা গেল ওকে। একটা বছর 20 মেয়ে চিৎকার করতে করতে এগিয়ে আসছে গাড়ির দিকে। গাড়ির কাছাকাছি আসতেই মেয়েটা দাঁড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ মেয়েটাকে দেখে দামিনীর সর্বাঙ্গে শিহরণ খেলে গেল যেন। ও কি, মেয়েটার মুখে এমন অদ্ভুত মুখোশ পরা কেন? সাদা কঙ্কালের মতো দেখতে ভয়াল দর্শন মুখোশটায় রক্তলোলুপ ধারালো দাঁতগুলো বের হয়ে আছে। তার উপরে রক্তিম বর্ণ ক্ষুধার্ত দুটো চোখ, কপালে আরো একটি কালো রঙের অর্ধ নিমিলিত চক্ষু আঁকা। মুখোশের মাথায় ঘণ্টা আকৃতির চূড়া, আর দুই পাশে নানান রঙের সুতোর বাহারি উপস্থিতি। আর সেই সুতোগুলোর নিচে ছোট ছোট কঙ্কাল আকৃতির মুখ ঝুলছে। মেয়েটার পরনে সাদা আলখাল্লা। গাড়ির সামনে দাঁড়িয়ে মেয়েটা থর থর করে কাঁপছে। ওরা আমায় ধরতে আসছে। ওরা কাউকে ছাড়বে না। আমাকে এখান থেকে নিয়ে যাও, প্লিজ প্লিজ, আমাকে এখান থেকে নিয়ে যাও। এখানে থাকলে আমি আর বাঁচবো না, প্লিজ নিয়ে যাও। মেয়েটা এবার আচমকাই কান্নায় ভেঙে পড়ে। দামিনী নিজে থেকে এগিয়ে যায় মেয়েটির দিকে। কি হয়েছে? কাঁদছো কেন? কে তুমি? কাঁদছো কেন? কারা ধরতে আসছে তোমাকে? আর তোমার মুখে এরকম একটা অদ্ভুত মুখোশ কেন? মেয়েটাকে স্পর্শ করতেই এক মুহূর্তের জন্য কেঁপে উঠল দামিনী।
মেয়েটার শরীরটা কেমন যেন বরফের মতন ঠান্ডা না? জীবিত মানুষের শরীর আদৌ এতটা ঠান্ডা হয়? ওরা ওরা চায় না আমি এখান থেকে বাইরে বেরোই। আমাকে আমাকে চিরকালের জন্য এখানেই আটকে রাখতে চায় ওরা। তোমরা কেন এসেছো এখানে? কি চাই তোমাদের? এখানে একবার ঢুকলে কিন্তু আর বেরোনো যায় না। মেয়েটার যে মাথা ঠিক নেই সেটা ওর কথার অসংলগ্নতা দেখেই বেশ বুঝতে পারছে দামিনী। কিন্তু মেয়েটা এত ভয় পেয়ে আছে কেন? আর কেনই বা এত মরিয়া হয়ে পালাতে চাইছে? দামিনী কিছু বলতেই যাবে, তার আগে নিস্তব্ধ জঙ্গলের বুকে আরেকটা শব্দ পাওয়া গেল। দুটো কাঁসার থালা একসঙ্গে বাজালে যে তীব্র শব্দ লহরীর সৃষ্টি হয়, ঠিক সেই রকমের আওয়াজ। আর তার সঙ্গেই এক অদ্ভুত গম গমে বাঁশির শব্দ। কোথাও একটা ছোট্ট ঘন্টাও বাজছে না। রাতের জঙ্গলের বুকে এই অদ্ভুত শব্দ এক গা শিরশিরে মায়াবী আবেশ সৃষ্টি করছে। শব্দটা যেন দামিনীর দিকেই এগিয়ে আসছে ক্রমশ। শব্দটা শোনা মাত্রই মেয়েটার কি যেন হলো। মুহূর্তের মধ্যে দুই কানে চাপা দিয়ে পাগলের মতো চিৎকার করতে লাগলো। না না, এই শব্দ আমি শুনবো না। ওই শব্দ শুনলে আর কিছু বলার আগেই মেয়েটার সারা শরীর এইবার তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। ঠিক যেন হাই ভোল্টেজের বিদ্যুৎ চলে গেল ওর শরীরের ভেতর দিয়ে। পরের মুহূর্তেই ওর শরীরটা এক মুহূর্তের জন্য মাটি থেকে কয়েক ফুট উপরে শূন্যে ভেসে উঠল হালকা পালকের মতো। আর পরক্ষণেই সশব্দে আছড়ে পড়ল মাটির উপর। মেয়েটার প্রচন্ড যন্ত্রণাময় চিৎকারে সমগ্র চরাচর যেন মুখরিত হয়ে উঠল। দামিনী ইতিমধ্যেই সূর্যকে আঁকড়ে ধরেছে ভয়। ওর ডান হাত কাঁপতে শুরু করেছে থরথর করে। এ মুহূর্তেও যা দেখল তাতে তার সারা শরীর আতঙ্কে যেন পাথর হয়ে যাচ্ছে। হে ঈশ্বর, কি হচ্ছে এখানে? এসবের মানেটা কি? মেয়েটার শরীর অমনভাবে শূন্যে ভেসে উঠল কি করে? চিন্তা করবেন না মা, ও ওর কর্মের শাস্তি পেয়েছে। ও ভেবেছিল এই জঙ্গল থেকে পালিয়ে যাবে, কিন্তু তা তো সম্ভব নয়। এক গম্ভীর পুরুষ কণ্ঠে চমকে উঠল দামিনী। অন্ধকারের ভেতর থেকে কতগুলি মনুষ্য অবয়ব ওদের গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তাদের দেখা মাত্রই আরেক দফা চমকানোর পালা দামিনীর। কি অদ্ভুত! এদের সকলের মাথা কামানো, চোখের ভ্রু অব্দি নেই, পরনে সাদা আলখাল্লা, কামানো মাথায় অদ্ভুত দর্শন সমস্ত উল্কি আঁকা, ঠিক যেন অচেনা ভাষায় কোনো মন্ত্র লেখা। কানে লম্বা লম্বা দুল, ছেলে মেয়ে সকলেরই নাকে বড় বড় নথ। ওই দলেরই সব থেকে সামনে দাঁড়িয়ে থাকা লোকটি আকৃতিতে বেটে খাটো, বয়স 60-এর কাছাকাছি, কিন্তু দুই চোখে ক্ষুরোধার বুদ্ধি। হাতে ধরা কাঁসার থালার মতো বাদ্যযন্ত্রটি আরো একবার বাজিয়ে সে বলল, চিন্তা করবেন না মা, ওই মেয়েটি মানসিকভাবে সুস্থ নয়। ও আমাদের কাউন্সেলিং ক্যাম্পে ভর্তি ছিল। সুস্থ হওয়ার আগেই ক্যাম্প থেকে পালাতে চাইছিল, কিন্তু সুস্থ না হয়ে এখান থেকে যে কেউ পালাতে পারে না। লোকটার কথাবার্তার ধরন, কণ্ঠস্বর কেমন যেন অন্যরকম না? সাধারণ মানুষের মতো নয় একেবারে। শুধু ওর কথা শুনে দামিনীর সারা শরীরটা কেমন যেন শিরশির করছে। কিছু একটা বলতে যাবে, তার আগেই সেই বয়স্ক লোক ফের বললেন, চিন্তা করবেন না ম্যাডাম, মেয়েটা মরেনি। এখানে কেউ মরে না। আপনারও কোনো অসুবিধা হবে না আমাদের ক্যাম্পে। আপনিও এখান থেকে যখন বেরোবেন সুস্থ স্বাভাবিক একজন মানুষ হয়েই বেরোবেন। ওয়েলকাম টু ক্যাম্প মুংলি। এবারে দামিনী যেন চমকে উঠল। কি বলছে এই লোকটা? ও যখন বেরোবে মানে? কোন মানসিক রোগীদের কাউন্সেলিং ক্যাম্পে ও কি করবে? ওরা তো এখানে এসেছে ঘুরতে। এরা কি বলছে সূর্য?
মুঙ্গলি তো তোমার দেখা হোমস্টেটার নাম, তাহলে এটা কাউন্সেলিং ক্যাম্প হতে যাবে কেন? বিস্ময় ভরা চোখে পেছন ফিরতেই আবারও অবাক হয়ে যায় দামিনী। সৌর্য নিষ্পাপ সুন্দর মুখটা কেমন যেন বজ্র কঠিন হয়ে উঠেছে। এক দৃষ্টিতেও তাকিয়ে আছে দামিনীর দিকেই। পরক্ষণে কি যেন হলো, মুহূর্তের মধ্যে সৌর্য পকেটের ভেতর থেকে কি একটা জিনিস বের করলো তড়িৎ গতিতে, আর তারপরেই সোজা সেটা গেঁথে দিল দামিনীর গলার বাঁ পাশে। ঠিক কয়েক মুহূর্ত পরক্ষণে দামিনী অনুভব করল ওর সারা শরীর যেন শিথিল হয়ে আসছে। এবার সে স্পষ্ট দেখল সৌর্যর হাতে ধরা ওই জিনিসটা, ওটা আর কিছুই নয়, একটা বড় সড়ো সিরিঞ্জ। সরি, আমার আর কিচ্ছু করার ছিল না, আমি নিরুপায়। সৌর্যর বলা কথাগুলো কেমন যেন স্লথ ভঙ্গিমায় এসে পৌঁছচ্ছে দামিনীর কানে। চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে আসছে দামিনীর চোখের সামনে। সমস্ত আলো নিভে আসছে জগতের। দামিনী বুঝতে পারছে ওর চেতনা, বোধ সবকিছুই লোপ পাচ্ছে আস্তে আস্তে। শুধুমাত্র চোখের সামনে সবটা অন্ধকার হয়ে যাওয়ার আগে সে দেখল সে বৃদ্ধ লোকটি ওর মুখের উপর ঝুঁকে পড়েছে। তার চোখে কেমন লোভাতুর দৃষ্টি, ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি। কিন্তু কি অদ্ভুত, ওই বৃদ্ধর দুই চোখের মনির উপরে একটা লাল পর্দার আস্তরণ পড়ছে না। ওটা কি? ঘুম ভেঙেছে? একটা ক্ষীণ মেয়েলি কণ্ঠ ভেসে এলো দামিনীর কানে। প্রথমটা কিছুতেই যেন চোখের পাতা দুটো খুলতে পারল না সে, যেন পাথরের মতো ভারী হয়ে আছে তার দুই চোখ। তারপর ধীরে ধীরে বেশ কিছুক্ষণের চেষ্টায় চোখ দুটো খুলতে পারল দামিনী। পর মুহূর্তেই চমকে উঠল সে। একটা বাচ্চা মেয়ের মুখ ওর উপরে ঝুঁকে পড়েছে, যদিও মেয়েটার মুখে একটা বিকট দর্শন রাক্ষসের মুখোশ পরা। ধর্মর করে এবার বিছানার উপর উঠে বসল দামিনী। চারিদিকে চাইতেই এক অদ্ভুত বিস্ময় যেন ঘিরে ধরল ওকে। একটা ছোট্ট কাঠের ঘরের মধ্যে বসে রয়েছে সে। না না, ঘর না বলে এটাকে খুপড়ি বলাই ভালো। ঘরের মধ্যে দুখানা খাট ছাড়া আর কিছুই নেই প্রায়। চারিদিকে ঝিম ধরা নিস্তব্ধতা। মাথার ওপর একটা নীলচে বাতি ঘরের ভেতর শীতল আলো ছড়িয়ে দিচ্ছে। সেই বাতির চারপাশে এক ঝাঁক মৃত্যু পিপাসু মক্ষী ভন ভন করে চলেছে অনবরত। আর রয়েছে ঘরের দেওয়াল জুড়ে অদ্ভুত দর্শন সব মুখোশ। খানিকটা তিব্বতী ধাঁচে নির্মিত সেই রাক্ষসী মুখোশগুলো যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে দামিনীর দিকে। প্রত্যেকটারই বিস্ফারিত চোখে এক আদিম ক্ষুধা। নৃশংস ধারালো দাঁতগুলোতে শতাব্দীর হিংস্রতা। মাথার ওপর সুসজ্জিত চূড়া, আর দুই পার্শ্বে নানান রঙের সুতোয় ঝোলানো ছোট ছোট কঙ্কাল মুন্ড। আমি কোথায়? দামিনী এবার তাড়াহুড়ো করে খাট থেকে নামতে যেতেই পায়ে জোরে হ্যাঁচকা টান খেলো একটা। সাবধানে, নামার আগে ভালো করে দেখেছো তো একবার? বাচ্চা মেয়েটা এবার হাত দিয়ে দামিনীর পায়ের দিকে দেখায়। সেদিকে চাইতেই এরকম অবাক হয়ে যায় সে। শিকল, দামিনীর দুই পায়ে কারা যেন শিকল বেঁধে দিয়ে গেছে। কিন্তু এসবের মানে কি? মাথাটা এখনো ভারী ভারী লাগছে ওর। তবুও মাথার উপর খানিকটা চাপ দেয় সে, আর সঙ্গে সঙ্গেই ওর চোখের সামনে ভেসে উঠতে থাকে একের পর এক দৃশ্য। পাইন গাছে ঘেরা ঘন অরণ্য, হঠাৎ গাড়ি খারাপ হয়ে যাওয়া, সেই অদ্ভুত মেয়েটার ছুটতে ছুটতে আসা, তারপরে সেই অদ্ভুত লোকজন, আর সবশেষে সূর্য। কথাটা মনে পড়তেই সারা শরীর যেন থরথর করে কেঁপে ওঠে দামিনীর। সূর্য জেনে বুঝে ঠিক ওর ঘাড়ের কাছে সিরিঞ্জ ঢুকিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছে। কিন্তু কেন? তুমি এখন ক্যাম্প মুঙ্গলিতে আছো। এখানে আমার মতো
তুমিও এখন বন্দি। বাচ্চা মেয়েটার দিকে এইবার ফিরে তাকায় দামিনী, জিজ্ঞেস করে, বন্দি? বন্দি মানে কি? আর আমাকে ওরা এখানে এনেছেই বা কেন? কেন আবার? তোমারও নিশ্চয়ই আমার মতন মাথায় গন্ডগোল আছে, তাই এখানে এনেছে। এই ক্যাম্পে তো আর স্বাভাবিক মানুষরা কেউ আসে না, আসে আমার মতো মানুষরা, যারা স্পেশাল। বাচ্চা মেয়েটা কথা বলেই মিটিমিটি হেসে উঠল। দামিনী আরো কিছু বলতে যাবে, তার আগেই ঘরের মেঝেতে একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে মেয়েটা কেমন যেন সতর্ক হয়ে উঠল। ওই যে ওরা আসছে, আমি তোমার সঙ্গে কথা বলছি, এটা দেখলে ওরা আবার রাত্রে আমায় অন্ধকূপে বন্দি করে রাখবে, আর তারপর সারা রাত ধরে আমায়। বাচ্চা মেয়েটার কথা কোনো এক অজানা আতঙ্কে নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চট করে সেইবার নিজের খাটের উপর শুয়ে মাথা অব্দি সাদা কাপড় দিয়ে নিজেকে ঢেকে ফেলে পুরোপুরি। পরক্ষণেই আবারও মেঝেতে শোনা যায় সেই শব্দটা। দামিনী অবাক হয়ে দেখল, ওর ঘরের পাথরের মেঝে থেকে একটা বড় পাথরের চাই আস্তে আস্তে সরে যাচ্ছে। পরক্ষণেই সেখানে নিজের উপস্থিতি জানান দিল একটা বড় সড়ো অন্ধকার গর্ত। তারপরেই সেইখান থেকে ধীরে ধীরে উঠে আসতে দেখা গেল একজন লোককে। লোকটাকে প্রথম দেখা মাত্রই বিলক্ষণ চিনতে পারল দামিনী। সেই বেটে করে বয়স্ক লোকটা, মাথার চুল কামানো, ভ্রুবিহীন, মাথায় মন্ত্রর মতো দেখতে উল্কি আঁকা, আর পরনে সেই সাদা আলখাল্লা। ঘুম ভাঙলো তাহলে? কেমন লাগছে আমাদের ক্যাম্পে এসে? লোকটার নাকে পড়া বিশাল নথটা ঘরের পিচ্ছিল নীলচে আলোয় চকচক করছে। আমাকে এখানে এনেছেন কেন আপনারা? আপনারা কারা? সূর্যই বা কোথায়? ওকে ডাকুন, ওকে ডাকুন, ওর সঙ্গে আমি কথা বলতে চাই। ওকে ডাকুন প্লিজ। আপনার স্বামী নিজেই তো আপনাকে এখানে রেখে গেছেন মা, আপনাকে সুস্থ করে তুলবার জন্য। উনি অনেক কান্নাকাটি করেছিলেন। বয়সে আপনার থেকে ছোট হলে কি হবে, খুব ভালোবাসেন আপনাকে। আপনার এই অবস্থা মেনে নিতে পারছিলেন না। দামিনী সারা শরীর এবার ছাঁকুনি দিয়ে ওঠে। কি বলছে এই লোকটা? সূর্য নিজে ওকে এখানে রেখে গেছে? এসবের মানেটা কি? আর দামিনীর হয়েছে কি? ও তো দিব্যি সুস্থ সবল। দেখুন, আপনাদের কোথাও বুঝতে একটা ভুল হচ্ছে। আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুখ হয়নি। আমার একটা ব্যবসা আছে, আমার একটা বাচ্চা মেয়ে আছে, ওর কাছে আমাকে যেতে হবে। আমি না থাকলে ওর কি হবে? প্লিজ বুঝুন আপনারা। দামিনী কথা বলতে বলতেই থেমে যায়। লোকটা ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। চিন্তা করবেন না মা, আপনার মেয়ে, আপনার ব্যবসা, সমস্ত কিছু আপনার স্বামী ঠিক সামলে নেবে। আপাতত আপনাকে এই ক্যাম্পে কদিন থাকতে হবে। হোয়াট রাবিশ! এই ক্যাম্পে আমাকে থাকতে হবে, এর মানেটা কি? আপনি জানেন আমি কে? কত বড় বড় কানেকশন আছে আমার। একটা ফোন করব, পুলিশ এসে আপনাকে তুলে নিয়ে যাবে। আপনি আমায় এভাবে আটকে রাখতে পারেন না। পারি মা, আপনাদের মতো স্পেশাল মানুষদের আটকে রাখার জন্যই তো এই ক্যাম্প। আপনার অভিভাবক নিজে শৈশবোধ করে আপনাকে এখানে রেখে গেছেন। চিন্তা করবেন না, কোনো পুলিশ, কোনো ডাক্তার, উকিল, বদ্যি কেউ এখানে আসতে পারবে না, কেউ এখানে আসতে পারে না। যতদিন না আপনি সুস্থ হচ্ছেন, আপনি এখানেই থাকবেন, হয়তো আজীবন। লোকটার চোখের চাহনিতে কি যেন একটা ছিল। দামিনী বুকের ভেতরটা ভয় কেঁপে ওঠে এক মুহূর্তের জন্য। ও, আপনাকে তো বলাই হয়নি,
আমার নাম নাথুম্বা। আমি এই ক্যাম্পের প্রধান সেবা দাস। এখানে আমার মতোই আরো অনেক সেবা দাস ও দাসীরা আছেন। সকলের সঙ্গে আপনার ধীরে ধীরে পরিচয় হবে। এটা কিন্তু আর 5টা কাউন্সেলিং ক্যাম্পের মতো নয় মা। এখানে আমরা মানুষের ভেতরকার প্রকৃত সত্যকে জাগিয়ে তোলার মাধ্যমে রোগীদের সুস্থ করে তুলি। দামিনীর কানে যেন কোনো কথাই যাচ্ছে না। ওর মাথায় ঘুরছে কেবলমাত্র একটাই কথা, সত্যি সৌর্য নিজে ওকে এখানে বন্দি করে রেখে গেছে। স্যার মানে কি ও যেটা ভাবছে সেটাই? সৌর্য এত বড় প্রতারক? কিন্তু আমার কি অসুখ হয়েছে সেটা একবার বলবেন প্লিজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার অসুখ যে বড় গুরুতর মা, সঠিক সময় আপনি হাতের মুঠো আলগা করতে পারেননি। সঠিক সময়েই যে সব কিছু ছাড়তে হবে, শূন্য হতে হবে মা, অন্তর থেকে শূন্য হতে হবে। বুঝবেন বুঝবেন, কিছুদিন ক্যাম্পে থাকলে আপনি বুঝবেন। আপনার মতো অনেকেই এখানে আছে, সব ছাড়তে হবে, বুঝলেন? সব। লোকটা থামে। দামিনীর মাথার ভেতরে যেন আরো জটলা পাকিয়ে যায়। লোকটা বলতে কি চাইছে? কি ছাড়তে পারেনি দামিনী? আর হ্যাঁ, আমাদের এই ক্যাম্পে আমরা কিন্তু আপনাকে নতুন একটা নাম দেব। জাগরণের পর এখানে প্রত্যেককে নতুন নাম দেওয়া হয়। এটাই তার ইচ্ছে। কার ইচ্ছে? যার ইচ্ছে ছাড়া এই ক্যাম্প থেকে কেউ কোনোদিন বেরোতে পারে না, তার ইচ্ছেতেই তো সব। আমরা তো তারই সেবা দাস। আচমকা এইবার একটা কাণ্ড ঘটে। ঘরের দেওয়ালে রাখা মুখোশগুলো থরথর করে কাঁপতে শুরু করে, ঠিক যেন ভূমিকম্প হচ্ছে। আর তার সঙ্গেই অদ্ভুত এক ফিসফিসে শব্দ শোনা যেতে থাকে চতুর্দিকে। ঘরের উষ্ণতাও আচমকাই কেমন কমে যাচ্ছে না? দামিনীর সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে যেন। আচ্ছা, ও কি ঠিক শুনছে? ওর কেন মনে হচ্ছে চারিদিকের এই সমস্ত মুখোশগুলো আচমকাই ফিস ফিস করে কথা বলতে শুরু করেছে? লোকটার মুখের দিকে এবার চোখ পড়ে দামিনীর, আর সঙ্গে সঙ্গে আবারও থরথর করে কেঁপে ওঠে সে। ও কি লোকটার চোখের মনির ওপর ঠিক আগের মতোই এক অদ্ভুত লাল পর্দা নেমে আসছে না? ঈশ্বর, কি ভয়ঙ্কর দেখাচ্ছে ওকে। লোকটার মুখে ফুটে উঠেছে এক ভয়ঙ্কর গা ঘিনঘিনে হাসি। লোকটা বলে, ওই দেখুন, তার নাম শুনেই ওরা ভয়ে কাঁপতে শুরু করেছে মা। তাকে যে ওরা খুব ভয় পায়। সে যে তার 2 হাতে জীবন ও মৃত্যু নিয়ে প্রলয় নৃত্য করে। তার সঙ্গে যে আমাদের সবার নারীর টান, সবার। কার কথা বলছেন আপনি? ভদ্রলোক ফের হাসেন, তারপরেই এক অদ্ভুত শব্দ বলেন, লোলা। আরে এই আদ্দামড়ি মাগি দাঁড়িয়ে পড়লো কেন? হ্যাঁ, এগিয়ে চল বলছি, এগিয়ে চল। পেছন থেকে ভেসে আসা ক্ষুব্ধ নারী কণ্ঠে দামিনী কেঁপে উঠল এবার। প্রায় মধ্যরাত। এই মুহূর্তে সে এগিয়ে চলেছে ঘন পাইন জঙ্গলের ভেতর দিয়ে। তার আগে সার বেঁধে একদল মানুষ এগোচ্ছে, পেছনে আরো একদল মানুষ, মধ্যেখানে সে। সকলেরই এক পোশাক,
এক সাজ, পরনে সেই একই সাদা আলখাল্লা, এমনকি দামিনীরও। চতুর্দিকে এক মায়াবী সাদাটে কুয়াশার স্তর। সমগ্র বিশ্ব চরাচর যেন এই কুহকের আবরণে ঝাপসা হয়ে গিয়েছে। এই কুহকের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতেই মাঝে মধ্যেই দামিনীর মনে হচ্ছে এটা আদৌ পৃথিবীর মধ্যেকার কোনো জায়গা তো। এত অস্পষ্ট, এত ঝাপসা, চোখ দুটো যেন ঝাঁঝিয়ে যাচ্ছে ওর। সব শিবাদাসদের হাতে ছোট ছোট বৈদ্যুতিক লণ্ঠন, কারো হাতে টর্চ, কেউ কেউ সেই কাঁসার থালার মতো বাদ্যটা বাজাতে বাজাতে চলেছে। তার ঝনঝন শব্দে পায়ের তলার পাথুরে জমিও যেন কেঁপে কেঁপে উঠছে। কেউ আবার বাজাচ্ছে সে গম্ভীর নাদ বাঁশি, কারো হাতে ছোট ছোট ঘণ্টা। দলের মহিলারা ঠিক গুমড়ে গুমড়ে কান্নার মতো করে কি যেন মন্ত্র আওড়াচ্ছে। এই গভীর তমসা ঘন রজনীতে যেন মৃত্যু মিছিল বেরিয়েছে এই অভিশপ্ত লেপচিয়া জঙ্গলের ভেতর। কিন্তু এরা কোথায় যাচ্ছে? কেনই বা দামিনী না চাওয়া সত্ত্বেও তাকে জোর করে নিয়ে যাচ্ছে ওরা? হাঁটতে হাঁটতেই একটা দীর্ঘশ্বাস ফেলল দামিনী। ওর ভেবে কোনো লাভ নেই। বিগত 2 দিন ধরেও নানাভাবে এই ক্যাম্পের সকলকে বোঝানোর চেষ্টা করেছে যে আদেও ও কোনো মানসিক অসুস্থ নয়, ওকে এখান থেকে যেতে দেওয়া হোক। কিন্তু ওর কথা মন দিয়ে শোনা তো দূর, সকলে কেবলমাত্র হেসেছে খিলখিল করে আর বলেছে, তাই তো এখানে এলে সবাই ওরকম বলে, সবার চোখ ঝাপসা থাকে, আস্তে আস্তে স্পষ্ট হয়। তোমারও হবে, চিন্তা নেই। সে কথার অর্থ অবশ্য দামিনী বোঝেনি। এদের অর্ধেক কথার মানেই দামিনী বোঝে না। তবে ধীরে ধীরে কেমন একটা দৃঢ় প্রত্যয় জন্মাচ্ছে যে এই ক্যাম্প আদৌ কোনো সাধারণ মানসিক রোগীদের ক্যাম্প নয়। গত 2 দিনে যে অকথ্য অত্যাচার করা হয়েছে দামিনীর ওপর তা বলে বোঝানো যায় না। ও খেতে না চাইলে এখানকার সেবাদাসীরা মারধর করে জোর করে খাইয়েছে। বিশেষ করে আনন্দশীলা নামের এক সেবাদাসী। বিশাল বপু এই মহিলার মুখের ভাষা যেমনি জঘন্য, রাগও তেমন চণ্ডাল প্রকৃতির। বৃদ্ধ নাথম্বা ঠিক যতখানি শান্ত, এই আনন্দশীলা ঠিক ততটাই হিংস্র এবং ভয়ঙ্কর। এ মুহূর্তে ওই মহিলাই পেছন পেছন আসছে দামিনীর। গতকাল রাত্রে তো মুখে মুখে তর্ক করায় সে মহিলা এমন জোরে দামিনীকে থাপ্পড় মেরেছে যে ওর চোখের নিচে এখনো কালশিটের দাগ পড়ে রয়েছে। গাল বেয়ে আজ সারা সকাল রক্ত ঝরছিল ওর। দামিনী ধীরে ধীরে বুঝতে পারছে যে এই ক্যাম্পের লোকেদের বাইরে থেকে যতখানি শান্ত দেখায়, ভেতর থেকে এরা ঠিক ততখানি নৃশংস এবং নিষ্ঠুর। এই ক্যাম্পের কেউই ঠিক স্বাভাবিক নয়। এদের কারোরই আচার আচরণ কথাবার্তা কখনোই সাধারণ মানুষদের মতো নয়। এদের প্রকৃতি কেমন উগ্র, কেমন হিংস্র। নিজেদের মধ্যে যে অদ্ভুত ধরনের শব্দ বিনিময় করে এরা, সেটা আদৌ কথা বলার ভাষা কিনা তাও দামিনী জানে না। তবে এই কদিনে এটুকু সে ভালোই বুঝেছে যে এখানে বেশি দিন থাকলে সাধারণ মানুষটাও একটু একটু করে পাগল হয়ে যায়। তবে সবচাইতে বড় কথাটা ভাবতে গিয়েও দামিনীর বুকের ভেতরটা কেঁপে উঠছে বারংবার। সূর্য ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ইচ্ছে করে ওকে এই ক্যাম্পে নিয়ে গেছে যাতে এখান থেকেও কোনো দিন আর বেরোতে না পারে। এখানে ধীরে ধীরে পাগল হয়ে পচে মরবে। অন্যদিকে সূর্যর কাছেই তো পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া। ও নিশ্চয়ই এখন সবকিছু ভোগ করছে। যাকে দামিনী এতখানি বিশ্বাস করলো সে কিনা এত বড় বিশ্বাসঘাতক। আর রঞ্জা মাকে ছেড়ে কেমন আছে ও? যেই মেয়ে মাকে ছেড়ে রাতে ঘুমোতে পারে না, মাকে ছাড়া যার খাওয়া হয় না, সারাদিনের গল্প মাকে না বললে যার দিন শেষ হয় না, সেই রঞ্জা কেমন আছে? পাহাড়ি পথ বেয়ে উঠতে উঠতেই দীর্ঘশ্বাস ফেলে দামিনী। নিজের ছোট বোন তন্দ্রার কাছে
নিজের মেয়েকে রেখে এসেছিল দামিনী। মাসির কাছে থাকতে কোনোদিনই সমস্যা হয় না রঞ্জার। ওরও ওদের সঙ্গে আসার কথা ছিল, কিন্তু ঠিক আসার আগের দিন শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ায় ওকে নিয়ে আসতে পারেনি। তবে কথা দিয়ে এসেছিল মাত্র 3 দিনের ট্রিপ, তারপরেই মা আবারও ফিরে আসবে রঞ্জার কাছে। কিন্তু কোথায় কি? আচমকাই খুব কাছেই কোথাও সশব্দে একটা শেয়াল ডেকে উঠল। এক মনে এই সমস্ত ভাবছিল দামিনী। শব্দটা শুনতে পেয়েই কেমন ভূত দেখার মতো চমকে উঠল। কিন্তু এই কি? এই শব্দটা শোনা মাত্রই গোটা দল মাঝ রাস্তাতেই নিজে থেকেই দাঁড়িয়ে গেল কেন? পরক্ষণে কি হলো কে জানে। মিছিলের সর্বাগ্রে থাকা সেই বয়স্ক লোকটি চিৎকার করে বললেন, ওরা এই পথেই আসছে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। এই রাতের বেলায় শুভ কাজের আগে ওদের মুখ দেখবে না কেউ। দামিনী অদ্ভুত আদেশে হতভম্ব হয়ে যায়। কি করা উচিত তার কিছুই বুঝতে পারে না। এদিকে ওর আগে আর পিছনে সবাই মুহূর্তের মধ্যে মাটির ওপরে শুয়ে পড়েছে। মাটি থেকে কেউ মুখ তুলে চাইছে না উপরের দিকে। দামিনীর কেমন যেন এক চাপা অস্বস্তি হয়। এইবার কারা আসছে এত রাত্রে? কাদের মুখ দেখবি না এরা? একটা অদ্ভুত জোড়া শিরশিরানি ওর শরীরে কামড় বসাতে থাকে। পরের মুহূর্তে দামিনী ধূপ করে শুয়ে পড়ে মাটিতে। আর ঠিক তখনই অরণ্যের নিস্তব্ধতার বুকে আঁচড় কাটতে লাগলো এক অদ্ভুত ফিসফিসে শব্দ। কারা যেন ফিসফিস করে কথা বলছে জঙ্গলের মধ্যে। অনেকগুলো মানুষ, তবে তাদের কণ্ঠ এতই ক্ষীণ যে শোনার চেষ্টা করলেও কিছুই বোঝা যায় না। শব্দগুলো এদিকেই এগিয়ে আসছে ধীরে ধীরে। দামিনীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছে। একটা চাপা উত্তেজনা কাজ করছে ওর মধ্যে। কারা কারা আসছে জঙ্গলের ভেতর থেকে? পরক্ষণেই ওদের দেখতে পায় সে। একদল মানুষ ওদের পাশ দিয়ে যাচ্ছে, কিন্তু কি আশ্চর্য, ওদের প্রত্যেকের মুখেই ওই বিকট দর্শন পাহাড়ি মুখোশ। কাছে আসতেই বোঝা যায় মুখোশগুলো রঙিন কিন্তু ভয়াবহ, রাক্ষসে। নিজেদের মধ্যে ফিসফিস করে কি যেন বলতে বলতে যাচ্ছে ওরা। ওই কুয়াশা ঘেরা ঘন জঙ্গল, এই গভীর রাত, আর তার মধ্যেই এই বিভৎস মুখোশ পরা লোকজন। এই লেপচিয়া জঙ্গলে যে কি হচ্ছে, কেন হচ্ছে, তার কিছুই যেন বুঝে উঠতে পারছে না দামিনী। ও কি একজোড়া পা দামিনীর মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ল কেন? একটা মুখোশ পরা লোক ওর দিকে তাকিয়েছে এক দৃষ্টিতে। কি কি চায় লোকটা? আচমকাই মুখোশ পরা লোকটা হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। পরক্ষণে দামিনীর কানের কাছে মুখ নিয়ে এলো লোকটি। দামিনীর নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আতঙ্কে। লোকটা বলে, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি আবার উঠে আগের মতোই রওনা দিল নিজের পথে। দামিনী সারা শরীর ইতিমধ্যেই বরফের মতো জমে গিয়েছে। কি বলতে চাইল লোকটা? ওরা অপেক্ষা করছে মানে? পরক্ষণে চুলের মুঠিতে সজোরে একটা টান অনুভব করলো দামিনী। এই বুড়ি, ওঠ! অলক্ষণীগুলো সব চলে গেছে। এইবার আসল কাজে যেতে হবে, তাড়াতাড়ি চল, ওঠ ওঠ! দামিনী কোনো মতে উঠে দাঁড়ালো অন্ধকারে। সেবাদাসদের দলটি রাতের অন্ধকার ভেদ করে আবারও চলতে শুরু করেছে গন্তব্যের দিকে। ওপরে উঠতে উঠতে কতখানি পথ যে পিছনে ফেলে এসেছে তা দামিনীর জানা নেই। তবে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে তাকে এক বিশাল পাহাড়ের চূড়া বলা চলে। চতুর্দিক কিছুই দেখা যায় না, কেবল কুহকে মোড়া পর্বত আর অরণ্য। আর দামিনীর সামনে এক বিশাল দানবাকৃতি গর্ত। হ্যাঁ হ্যাঁ, এমন এমন বিরাট গর্ত আগে কখনো দেখেনি সে। কলকাতা শহরের বিখ্যাত D42 বিল্ডিং, সেখানে দামিনীর ফ্ল্যাট। এই বিশাল গর্তের মধ্যে ওরকম 7-8খানা 42 বিল্ডিং নিশ্চিন্তে ঢুকে যাবে। আচ্ছা, এটা
এটা কি আদেও গর্ত, নাকি পাহাড়ের বুকে কোনো গভীর খাদ? যে কতখানি গভীর তা কে জানে। এর নিচে নরকের অন্ধকার ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তবে এই বিশাল গর্তটার মধ্যে কি যেন একটা আছে। গর্তটার মধ্যে মাঝে মাঝেই অদ্ভুত এক ফোঁস ফোঁস শব্দ হচ্ছে। শ্বাসকষ্টের রোগীরা বহু কষ্টে শ্বাস নিলে ঠিক যেমনটা শব্দ হয়, অনেকটা তেমন। আর মধ্যে মধ্যেই একটা সাদা ধোঁয়ার মতো কিছু বেরিয়ে আসছে ওটার ভেতর থেকে। চারিদিকে এক তীব্র ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ছে ক্রমশ। ওর সঙ্গে আসা সে সমস্ত সেবাদাসীরা গর্তটার সীমানা বরাবর গোল করে দাঁড়িয়ে রয়েছে। আর তারা তারা মাঝে মধ্যে উকি দিয়ে দিয়ে কি যেন দেখছে ওটার ভেতরে। সত্যি কথা বলতে দামিনীর কেমন যেন ভয় ভয় করছে। কি হবে এখানে? হ্যাঁ, জায়গাটার চারিদিকে অনেকগুলি বড় বড় গাছের গায়ে লাল হলুদ রঙের মন্ত্র লেখা কাপড় বাঁধা। মধ্যরাতের শীতল হাওয়ায় সেগুলো তীর তীর করে কাঁপছে। এই রাত্রে এরা কেন এনেছে দামিনীকে এই বিশাল খাদের সামনে? বৃদ্ধ লোকটা হাতে ধরা কাঁসরের বাদ্যটা ফের বাজাতে শুরু করলো। এরই সঙ্গে সেই বাঁশি আর ঘন্টার শব্দ। একটু আগেও সেবাদাসী আনন্দশীলা দাঁড়িয়ে ছিল দামিনীর পাশেই। এইবার সে এগিয়ে গিয়ে এক অদ্ভুত ভঙ্গিতে মাটিতে মুখ ঘষতে শুরু করলো। ও কি, শুধু ও তো নয়, ওর সঙ্গে সঙ্গে অন্যান্য মহিলারাও একইভাবে মাটিতে মুখ ঘষছে। আর কেঁদে কেঁদে ওদের নিজেদের ভাষায় কি যেন একটা বলছে। দামিনীরও কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মাঝে মধ্যে চারিদিক থেকে কেমন যেন ঝাপসা লাগছে ওর কাছে। ও কি ঠিক দেখছে? কে জানে কেন আচমকাই ওর প্রচন্ড ঠান্ডা লাগতে শুরু করলো। গা হাত পা বরফের মতো সমস্ত কিছু জমে যাচ্ছে যেন। ও কি, ওর চোখের দৃষ্টি মাঝে মাঝে কেমন ঝাপসা হয়ে আসছে। ওকে ঠিক দেখছে? সবার মুখে কাপড়ে ছোপ ছোপ রক্ত লেগে রয়েছে না? হ্যাঁ, তাই তো। ওই তো বয়স্ক নাথুম্বা, ওর সারা মুখে রক্তের ছাপ। আচমকা এদের মুখে এমন রক্তের দাগ আসছে কোথা থেকে? দামিনীর কানের ভেতরটা কুটকুট করছে যেন। এক আশ্চর্য মন্ত্রের শব্দ শুনতে পাচ্ছে। আকাশে বাতাসে শব্দটা প্রতিধ্বনিত হচ্ছে, অথচ এখানে কেউই তো মন্ত্রটা পড়ছে না। কি হচ্ছে দামিনীর? চোখটা হঠাৎ কেমন জ্বালা জ্বালা করছে ওর। এক নাগারে জল বেরোচ্ছে চোখ বেয়ে। চোখটা দুহাত দিয়ে বারবার মুছছে সে। হয়তো মা আনন্দশীলা উঠে দাঁড়িয়েছে। এইবার ও ফিরে তাকালো দামিনীর দিকে। ওর চোখে মুখে এক ভয়ঙ্কর নৃশংসতা। সাদা আলখাল্লায় কালচে রক্তের ছাপ, মাটি মাখা মুখ জুড়ে চাপ চাপ রক্ত। আর চোখ, হ্যাঁ, দামিনী দেখতে ভুলে যাচ্ছে না তো? এই মুহূর্তে এখানে দাঁড়ানো প্রত্যেকের চোখের মনির ওপর এক একটা লালচে পর্দার আস্তরণ। ওই মাগিকে নিয়ে আয়, ওকে জাগানোর সময় এসেছে। দামিনীর দিকে আঙুল দিয়ে দেখায় আনন্দশীলা। পরের মুহূর্তেই আরো দুজন সেবাদাসী এসে খামচে ধরে দামিনীর হাত। ছাড়ো, ছাড়ো আমায়! কি করছো তোমরা? ছাড়ো! ঠিক গর্তের সামনে এইবার ওকে আছড়ে ফেলে দেয় ওরা দুজন। পরক্ষণেই বৃদ্ধ নাথুম্বা দামিনীর সামনে এসে দাঁড়ায়। ফের বলে, মা, এইবার জাগার চেষ্টা করো। অনেক তো ঘুমালে, আর কত? মা। দামিনীর চোখ অসহ্য জ্বালা করতে শুরু করেছে। চারিদিক কেমন ঝাপসা লাগছে।
একরকমের বিকট বিভৎস দেখাচ্ছে এদের মুখগুলো। এরা কি আদৌ মানুষ? এদের মুখগুলো কেমন পৈশাচিক না? ঠিক এই সময় কারা যেন এসব চুলের মুঠি শক্ত করে ধরে। পরক্ষণে দামিনীর কানে ভেসে আসে এক তীক্ষ্ণ কর্কশ কণ্ঠস্বর। চুলগুলো কাট, কাট চুলগুলো, চোখের ভ্রু বাদ দিবি না। পরক্ষণেই দামিনীর সাধের চুলে কারা যেন কাঁচি চালাতে লাগলো। কাঁচির আঘাতে দামিনীর মাথার চামড়া ছিঁড়ে যাচ্ছে। এক অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর মাথায়। বল কে তুই, কে তুই বল, তার কাছে স্বীকার কর কে তুই। সেই ভয়ঙ্কর মহিলা দামিনীর মুখের সামনে বসে চিৎকার করছে, অথচ দামিনীর কানে কি যেন হয়েছে। ওর খালি মনে হচ্ছে সমস্ত শব্দ যেন ভেসে আসছে অনেক দূর থেকে, বহু দূর থেকে। শুধু কানের কাছে বাজছে একটা একটানা মন্ত্রের শব্দ। আমি দামিনী, দামিনী সিংহ রায়, রায় ফার্মেসির সিইও। কথা শেষ করার আগেই দামিনীর মুখে এক টুকরো ভেজা কাঠ গুঁজে দিল কেউ। পরক্ষণেই ফের সেই মহিলা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। নে এবার মুখোশ আন, এত সহজেই মাগির জাগরণ হবে না। সঙ্গে সঙ্গে একদল মহিলা একটা লাল কাপড়ে ঢাকা থালা নিয়ে আসে দামিনীর সামনে। দামিনী কি ঠিক শুনছে? ওই থালায় কাপড়ের তলায় থাকা জিনিসটা ফিসফিস করে কি যেন বলছে ওকে, খুব ক্ষীণ খ্যাস খ্যাসে কণ্ঠে। নাথুম্বা এবার এক লহমায় কাপড়টা সরিয়ে দেয়। তার তলা থেকে বেরিয়ে আসে এক ভয়াল দর্শন মুখোশ, গাঢ় লাল মুখ, বিকট রক্তাভ চোখের ভঙ্গি, ধারালো দাঁতের শাড়ি। সে বিরাট বপু মহিলা এইবার দামিনীর সামনে সেই মুখোশ নিয়ে বসে পড়ে। তার মুখে এখন সীমাহীন পাশবিকতা, ঠিক যেন সে নিজের নিয়ন্ত্রণে নেই। কেউ যেন বশ করেছে তাকে। আচমকাই চিৎকার করে সে বলে ওঠে, যার দুই মুখ, দুই রূপ, দুই থান, দুই ঘাট, দুই পিত্তল আর দুই চেদি, এই মুখা তার মুখে আগুন দিক, আগুন দিক, আগুন দিক, মর বলি মর। পর মুহূর্তে দামিনীর মুখের মধ্যে জোর করে সে মুখোশটা বসিয়ে দেয় মা আনন্দশীলা। সঙ্গে সঙ্গে প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে দামিনী। তার সারা মুখ জ্বলে যাচ্ছে, জ্বালা হচ্ছে ভীষণ রকমের, ঠিক যেন কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে তার মুখে। জ্বালা, এক অসহ্য যন্ত্রণা। মুখ থেকে কোন রকমের মুখোশটা খোলার চেষ্টা করে দামিনী, কিন্তু কিছুতেই মুখোশটা খুলছে না। ক্রমশ যেন আরো আরো আঁকড়ে বসছে দামিনীর মুখের উপর, যেন সজোরে কামড় বসাচ্ছে ওর নরম চামড়ায়। আবারও সেই মন্ত্রের মতো শব্দ ভেসে আসছে। চোখ, কান, মুখ, গলা সমস্ত কিছু যেন জ্বলে যাচ্ছে দামিনীর। কি হচ্ছে ওর সঙ্গে কিছুই বুঝতে পারছে না সে। পরক্ষণেই সে বৃদ্ধ এবার ঠিক ওর মুখের সামনে এসে দাঁড়ায়। তারপরেই ধীরে ধীরে ঝুঁকে বসে। ওর মুখে এক রহস্যময় হাসি। দামিনীর দিকে তাকিয়ে সে হেসে বলে, অনেক তো হলো মা, আর কত? যে শূন্য থেকে শুরু, সেই শূন্যের বুকেই তো বিলীন হতে হবে। এইবার যে জাগার সময় হয়েছে মা, জেগে ওঠো। পরক্ষণেই বুকের কাছে সজোরে এক ধাক্কা অনুভব করে দামিনী। পরের মুহূর্তেই সে টের পায় ওর শরীরটা ধীরে ধীরে পড়ে যাচ্ছে সেই অন্ধকার গর্তের ভেতর, সেই গভীর অতলান্ত অন্ধকারে, যার কোনো শেষ নেই, যার কোনো তল নেই।
দামিনী নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে আদিম অনন্ত অন্ধকার মৃত্যুর বুকে। মা, ও মা, মা, কতক্ষণ ঘুমাবে আর? ওঠো মা, ও মা। রঞ্জার ডাকে ধর্মর করে বিছানার উপর উঠে বসে দামিনী। বাইরে সকাল হয়েছে, জানলার কাজ বেয়ে মিঠে রোদ্দুর বিছানার চাদরে চুঁয়ে চুঁয়ে পড়ছে। নিজের মুখে হাত দিয়ে দামিনী একবার দেখে, কোনো মুখোশ নেই। চারপাশটাও আরেকবার ভালো করে দেখে, না, এ তো ওর চির পরিচিত শ্রীরামপুরের নিজের বাড়ি, যেখানে ছোট থেকে একটু একটু করে বেড়ে উঠেছে সে। যে বাড়ির একটা ছোট্ট ঘর থেকেই একদিন নিজের ব্যবসা শুরু করেছিল সে। আজও মন খারাপ হলেই কলকাতার বিশাল হাই রাইজ ছেড়ে এই ছোট্ট বাড়িটাতেই ছুটে আসে দামিনী নিজের মায়ের কাছে। এক লাফে এবার বিছানা থেকে নেমে দাঁড়ায় দামিনী। পরক্ষণে সামনের আয়নায় চোখ পড়ে তার। আয়নায় নিজেকে দেখে বেশ খানিকটা চমকে ওঠে সে। দামিনীকে বেশ কম বয়সী দেখাচ্ছে। এখনো ও ছোট বোন তন্দ্রার পাশে দাঁড়ালে কেউ বলবেই না ওদের মধ্যে 10 বছরের বয়সের ফারাক। তাহলে একটু আগেও দামিনী যা দেখছিল সেগুলো দুঃস্বপ্ন ছিল? এত জীবন্ত, এত বাস্তব সে দুঃস্বপ্ন? দামিনীর ডান হাত এখনো আতঙ্কে থরথর করে কাঁপছে। ছোটবেলা থেকে এক বদ অভ্যেস। কোনো কিছু নিয়ে ভয় পেলে অথবা কোনো কিছু নিয়ে ভীষণ চিন্তা করলে ওর ডান হাত কাঁপতে থাকে। প্রত্যেকবার অ্যানুয়াল এক্সামের আগে এটাই ছিল সবচাইতে বড় ভয়ের কারণ। পরে নার্ভের ওষুধ খেয়ে এটা অনেকখানি কমেছিল। আচমকাই একটা গন্ধে সচকিত হয়ে ওঠে দামিনী। জোরালো ধূপের গন্ধ। এ বাড়িতে ধূপ জ্বেলেছে কে? দামিনীর যে ধূপের গন্ধে অ্যালার্জি আছে সে তো কারোর অজানা নয়। ছোটবেলায় এই ধূপের গন্ধে এমন অবস্থা হয়েছিল দামিনীর যে প্রায় সে মরতে বসেছিল। তাহলে সব জেনে শুনেও আজ এই বাড়িতে হঠাৎ এমন অনিয়ম? বাতাসে একটা হালকা মিষ্টি গন্ধ ভাসছে যেন। মা, ধূপ জ্বালিয়েছে কে বাড়িতে? ঘরের বাইরে আসতেই এবার অবাক হয়েছে দামিনী। বারান্দার সাদা মার্বেলের মেঝে জুড়ে লাল রঙের পায়ের ছাপ। কি যেন আলতা পরে হেঁটেছে এই মেঝেতে। আশ্চর্য, মেঝেটার 12টা বাজিয়ে ছেড়েছে একেবারে। কার কাজ এটা? মা, বারান্দার এই অবস্থা কি করেছে? ইস, এই বাড়িতে তো আমি ছাড়া আর কেউ আলতা পড়ে না। কি অবস্থা! সামনের বারান্দা দিয়ে উঠানের সামনে আসতেই দাঁড়িয়ে পড়ে এবার দামিনী। সারা উঠোন জুড়ে রাজ্যের লোক জড়ো হয়েছে। সকলেই সাদা পোশাক পরে কি একটা জিনিস ঘিরে গোল করে দাঁড়িয়ে আছে ওরা, যেন কেউ মারা গিয়েছে। মিষ্টি গন্ধটাও এবার বিলক্ষণ টের পায় দামিনী। রজনীগন্ধা ফুলের গন্ধ। চতুর্দিক ম করছে সেই গন্ধে। উঠোন জুড়ে সবাই যেন কুমড়ে কুমড়ে কাঁদছে। কোনো মতে ধীর পায়ে এবার সামনের দিকে এগিয়ে যায় সে, আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে। কি দেখছে সে? উঠোনে দাঁড়িয়ে থাকা ওই প্রত্যেকটা মানুষের মুখে এক একটা করে মুখোশ, ভয়াল দর্শন মুখোশ। ওদের ঠিক মাঝখানে একটা কাঠের খাটে শোয়ানো আছে একটা শরীর, তার মুখেও গাঢ় লাল রঙের একটা মুখোশ। মুখোশটা দেখা মাত্রই দামিনী যেন আতঙ্কে শিউরে ওঠে। একটু আগে এই দুঃস্বপ্নে ওকে এই মুখোশটাই পরানো হয়েছিল না? তাহলে তাহলে এই মৃতদেহ কি? ছোট্ট রঞ্জের মুখেও একটা মুখোশ। সে কাতর কণ্ঠে মাকে ডাকছে ঘুম ভেঙে ওঠার জন্য। চারিদিকে সকলেই কান্নাকাটি করছে। হয়তো মা, দামিনীর বোন, এমনকি সৌর্য মুখোশ পরে থাকলেও
কিভাবে যেন প্রত্যেককে চিনতে পারছে সে। দামিনীর সারা শরীর থরথর করে কাঁপছে। ও কি দেখছে এসব? এটাও কি কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন? দামিনী কি ক্রমাগত একটার পর একটা দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে? তুমি উঠবে না, তুমি উঠবে না, কোথায় গেলে মা? কোথায় গেলে? তুমি উঠবে না, তুমি উঠবে না। ছোট্ট রঞ্জা এবারে পাগলের মতো আছড়ে পড়ে বিছানায় রাখা মৃতদেহটার ওপর। চারিদিকে কান্নার রোল ওঠে। রজনীগন্ধার ধূপের কড়া গন্ধ ক্রমশ চেপে বসছে দামিনীর বুকের ওপর। অদ্ভুত ভাবে দামিনী আপনা থেকে পেছনে সরে যাচ্ছে, ঠিক যেন কোন অদৃশ্য শক্তি ওকে টানতে টানতে নিয়ে চলেছে এই সব কিছুর থেকে অনেক দূরে। ওর নিজের বাড়ি, ওর মা, বর, ওর প্রাণ ভোমরা, ওর মেয়ে, সব কিছুর থেকে দূরে চলে যাচ্ছে, বহু দূরে। সবকিছু ধীরে ধীরে কেমন ঝাপসা হয়ে আসছে। রঞ্জা, 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 রঞ্জা। বিছানার উপর ধর্মর করে উঠে বসে দামিনী। নিঃশ্বাস জোরে জোরে পড়ছে। চারপাশে তাকাতেই শিউরে ওঠে। সেই অন্ধকার খুপড়ি, সেই নীলচে আলো, তাহলে মরেনি, এখনো বেঁচে আছে। কি গো, মরে যাওয়ার স্বপ্ন দেখলে বুঝি? পাশ থেকে ভেসে আসা বাচ্চা মেয়েটার কণ্ঠে এইবার যেন ভূত দেখার মতো চমকে ওঠে দামিনী। পাশে তাকাতেই দেখতে পায় বাচ্চা মেয়েটা বিছানার উপর বসে রয়েছে, ওর দিকেই তাকিয়ে। এই নীলচে আলোয় ওর মুখোশটা ভারী মায়াবী দেখাচ্ছে। নিজের মৃত্যু দেখলে তো? মুখে মুখোশ পরা ছিল। দামিনী এখনো হাঁপাচ্ছে। তার মধ্যেই কোনো মতে উত্তর দেয়, হ্যাঁ, এ তো সবে শুরু। এরকম স্বপ্ন এখন রোজ দিন দেখবে। তোমার জাগরণ হয়েছে কিনা? কথাটা বলে মেয়েটা আবারও মিটি মিটি হাসে। তোমার মুখোশটা ভালো হয়েছে কিন্তু। মুখোশ? কোন মুখোশ? মুখে হাত দেওয়া মাত্রই এবার আরেক দফা চমকে ওঠে দামিনী। মুখে মুখোশ লাগানো, তবে মুখোশটা যেন নিজে থেকে হেঁটে বসে রয়েছে ওর মুখের ওপর। সেটা টেনে খোলার চেষ্টা করতেই সারা মুখে এক প্রচন্ড জ্বালা অনুভব করে সে। বাচ্চা মেয়েটা আবারও হাসে, ফের বলে, ওই মুখোশটা খুলবে না। ওটা তো কোনো সাধারণ মুখোশ নয়। ওই মুখোশটা হলো যোগসূত্রিকা। ওই পথ ধরেই ও তোমার নিজের মধ্যে একটু একটু করে শুষে নেবে। একবার আঁটলে ওই মুখোশ কিন্তু সহজে ছাড়ে না। তোমাকেও তো এখন আমার মতোই লাগছে। চিন্তা করো না, তোমার আমার মতো এখানে অনেকেই আছে। তারা সবাই এখানে ওর কাছে বন্দি হয়ে আছে। আচ্ছা, তোমার জাগরণের সময় ওরা কি নাম রাখলো? ও, তোমায় তো বলাই হয়নি। আমার নাম দাসী অমোঘ মায়া। দামিনী কিছুক্ষণ চুপ করে থাকে। এখন ওর মাথা কাজ করছে না। যতটুকু সে মনে করতে পারছে, গতকাল রাত্রেও তো সেই বিশাল খাদের মধ্যে পড়ে গিয়েছিল সে। বলা ভালো, ধাক্কা মেরে ওকে ফেলে দেওয়া হয়েছিল। তাহলে ও বেঁচে ফিরল কি করে এখানে, তাও আবার অক্ষত শরীরে? আর ওর মুখেই মুখোশই বা এমন করে এটে বসলো কিভাবে? দামিনী কি এখনো কোনো স্বপ্ন দেখছে, নাকি একটু আগে যেটা দেখছিল সেটা স্বপ্ন ছিল? এইবার এক অদ্ভুত আতঙ্ক যেন ক্রমশ চেপে বসছে দামিনীর বুকের ওপর। কোনটা সত্যি, কোনটা মিথ্যা, কোনটা বাস্তব, কোনটা অবাস্তব, সবটা যেন গুলিয়ে যাচ্ছে একটু একটু করে। ঠিক কি যে হচ্ছে এই ক্যাম্পে ওর সঙ্গে, তা কিছুই বুঝে উঠতে পারছে না সে।
তোমার নামটা বললে না তো? আমার নাম দামিনী। কিছুক্ষণ মনে মনে কি যেন ভাবে সে, ফির বলে, তোমার জাগরণ এখনো সম্পূর্ণ হয়নি তার মানে? নইলে নিজের পূর্ব নাম তো তোমার মনেই থাকতো না। এই জাগরণ কি? দামিনীর প্রশ্নে বাচ্চা মেয়েটা চুপ করে আবারও কি যেন ভাবতে থাকে। তারপর বলে, জাগরণ যে ঠিক কি তা আমিও জানি না গো, তবে এটা জানি এই জাগরণের মাধ্যমেই ওরা আমাদের যে আত্মা তার ওপর ওদের ক্ষমতা আস্তে আস্তে জাগিয়ে তোলে। একসময় জাগরণ যখন সম্পূর্ণ হয় তখন আমাদের নিজের আত্মার ওপরে আমাদের আর কোনো নিয়ন্ত্রণ থাকে না, সব কিছু ওর নিয়ন্ত্রণে চলে যায়। সেই জন্যেই না আমরা এই জঙ্গল থেকে কোথাও বেরোতে পারি না। একবার ওর মধ্যে মিশে গেলে ও কাউকে এখান থেকে বেরোতে দেয় না। ও মানে? বাচ্চা মেয়েটা এবার নিজে থেকেই চুপ করে যায়। কিছুক্ষণ চুপ থেকেই সে আবারও বলল, ওর আসল নাম তো মুখে নিতে পারি না আমরা ওর দাস দাসী কিনা, তবে এখানকার সেবা দাসেরা ওকে শ্রদ্ধা ভরে ডাকে লোলা বলে। কিন্তু 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 কি মায়া? অমুক মায়া নামটা ছোট করে ডাকে দামিনী। তোমার জাগরণ এখনো সম্পূর্ণ হয়নি, এর তো একটাই মানে, এখনো তোমার ওপর ও নিজের নিয়ন্ত্রণ পায়নি। তার মানে তো তুমি এখনো চাইলে এখান থেকে পালাতে পারো। হ্যাঁ, পারলে তো একমাত্র তুমিই পারবে পালাতে। পালাবো? এখান থেকে পালাবো? কিন্তু আদৌ কি পালানো সম্ভব এখান থেকে? দামিনীর কণ্ঠে যেন হাসার আলো ঝিলিক দিয়ে ওঠে। খুবই কঠিন, কিন্তু অসম্ভব তো নয়। আমাকে ওদেরকে একবার জানাতে হবে। আমার মতো আরো অনেকেই এই জঙ্গলে আছে কিনা, ওরা তোমায় সাহায্য করলে তুমি নিশ্চয়ই পালাতে পারবে। বেশ, তোমায় এখান থেকে পালানোর পথ আমি বলে দেব, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারবো না। কেন? তোমায় একাই পালাতে হবে গো। আমি তোমার সঙ্গে গেলেই ও বুঝে যাবে, আর ও একবার বুঝে গেলে এখান থেকে বেরোনো কোনো দিন সম্ভব না। দামিনী চুপ করে থাকে। সত্যিই কি এই ক্যাম্প, এই অভিশপ্ত লেপচিয়া জঙ্গল থেকে বেরোনো সম্ভব? দামিনী কি আদৌ পারবে এখান থেকে অক্ষতভাবে বেরোতে? ও কি আর কোনোদিনও দেখতে পাবে না ওর প্রাণের রঞ্জাকে? রাত এখন প্রায় কটা বাজে দামিনী সে কথা জানে না। সত্যি বলতে এই রহস্যময় পাহাড়ি জঙ্গলে দিন রাত কোনো কিছুরই যেন কোনো ঠিক নেই। সর্বক্ষণ এক মায়াবী কুয়াশা মাখা আবছায়া অন্ধকার যেন সমগ্র বনানীকে তার রহস্য জালে ঘিরে রেখেছে। অনেক কষ্টে এটা জোগাড় করেছি, কিন্তু পারলে তুমিই পারবে। বাচ্চা মেয়েটা দাঁড়িয়ে আছে দামিনীর সামনে, তার কণ্ঠে এক মিষ্টি হাসি। ছোট্ট মায়ার সঙ্গে এর মধ্যেই রীতিমতো ভাব জমে উঠেছে দামিনীর। মেয়েটার মা ওর জন্মের সময়তেই মারা যায়। বাবা ছিলেন বেশ বড় লোক মানুষ। মায়ের মা মারা যেতেই কদিন পরেই ফের বিয়ে করেন তিনি। সৎ মা সৎ বোন আসার কয়েকদিনের মধ্যেই ওর ভীষণ শরীর খারাপ হয়। প্রথমে শরীর, তারপর মন, তারপর দামিনীর মতো মায়াও একদিন হঠাৎই আবিষ্কার করে যে চার দেওয়ালের কাঠের কুঠুরিতে অনন্তকালের জন্য বন্দী হয়ে পড়েছে সে। ওর মুখের মুখোশ আর কিছুতেই খুলতে চাইছে না। মায়ের দেওয়া ছোট্ট চাবিটা হাতে নিতেই দামিনীর মুখে এইবার এক মলিন হাসি ফুটে ওঠে। এইটুকু ফুটফুটে মেয়ে, এর উপরেও কারোর এত আক্রোশ থাকতে পারে যে এই নরকে তাকে রেখে গেছে। দামিনী যদি এখান থেকে বেরোতে পারে তাহলে শুধু সে একা নয়,
এই মেয়েটাকেও সঙ্গে করে নিয়ে যাবে, নিজের রঞ্জার সঙ্গেই মানুষ করবে ওকে। কি হলো? কি দেখছো ও বন্ধুমা? মায়ার ধাক্কায় ফের যেন সম্বিত ফিরে পায় দামিনী। এই বাচ্চা মেয়েটাই এই অদ্ভুত মিষ্টি নামটা খুঁজে বের করেছে ওর জন্য। বন্ধু এবং মা। মায়ের হাতটা চেপে ধরে দামিনী। নিষ্প্রাণ ঠান্ডা হাত দুটো যেন কতদিন ভালোবাসার উষ্ণ হোম থেকে বঞ্চিত। তুমি আমার সঙ্গে যাবে মায়া? আমার সঙ্গে পালাবে? মেয়েটা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে দামিনীর সামনে, তারপর বলে, আমি তো তাই চাই বন্ধুমা, আমিও চাই এখান থেকে বেরোতে, কিন্তু আমার যে জাগরণ হয়ে গেছে। একবার জাগরণ হয়ে গেলে কারুর সাধ্য নেই এই জঙ্গল থেকে বেরোয়। আমাদের আত্মা যে তখন ওর অধীন হয়ে যায়, তখন এইখান থেকে বেরোতে গেলে ও সব জানতে পারে। তবে তুমি চাইলে এখান থেকে বেরিয়ে আমার জন্য পরে সাহায্য আনতে পারো। শুধু আমি না, আমার মতো আরো অনেকে আছে এই জঙ্গলে। আমাদের ওরা অশুভ বলে ডাকে। আমাদের সবার মুখে মুখোশ। আমাদের ওরা এই জঙ্গলে আটকে রেখেছে, কিছুতেই বেরোতে দিচ্ছে না। দামিনী নীরব হয়ে যায়, কি বলবে ভেবে পায় না। তবে মায়া যে মিথ্যে কথা বলছে না তার সাক্ষী তো দামিনী নিজে। ওই রাতে ওই পাহাড়ের ওপরে বিশাল গর্তের সামনে ও তো নিজেই দেখিয়েছে এদের। লোলা। এই ক্যাম্পের সমস্ত দাসদাসীরা লোলা নামের কোনো এক ভয়ঙ্কর অপশক্তির উপাসনা করে, কিন্তু কেন করে তা এখনো দামিনী জানে না। এই জাগরণটাই বা কি সেটা সম্বন্ধেও ওর কোনো সম্যক ধারণা হয়নি। তবে একটা ব্যাপার হয়তো আঁচ করতে পারছে সে, এই লোলা নামের অপশক্তির কাছে যাকেই উৎসর্গ করা হয়, লোলা একটু একটু করে সেই মানুষটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে এবং একটা সময় পর সম্পূর্ণরূপে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর যখনই লোলা কাউকে নিজের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়, তখনই তার চোখের সামনে নেমে আসে সেই লাল রঙের পর্দা। কি হলো বন্ধুমা, তুমি পালাবে না? এখনই তো সময়, ওরা ঘুমোচ্ছে। আমি অনেক কষ্টে চাবিটা জোগাড় করেছি। শুনছিলেন ত্রিজিৎ করের কলমে লোলা গল্পের প্রথম পর্ব। পরবর্তী পর্ব আগামী শুক্রবার।